মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আমরা এই যে পথটি দিয়ে যাচ্ছি আমাদের ডুয়ার্সের অন্যতম প্রিয় একটি জায়গা, সেটি হলো চিলাপাতা। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রাত্রি 8:30টার সময় শিয়ালদা থেকে রওনা দিয়েছি, আর আজকে এসে আমরা ঠিক সকাল 11টা 5 মিনিটে পৌঁছালাম হাসিমারায়। ট্রেন একদম রাইট টাইমে ছিল, ট্রেনের জার্নিও খুব আরামদায়ক ছিল, এবং তারপরে আরও ভালো লাগছে, মনের আরাম হচ্ছে ডুয়ার্সের এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। অপূর্ব পরিবেশ, মানে এই হাসিমারা স্টেশন থেকে চিলাপাতাতে আমরা যেখানে যাচ্ছি সেই পর্যন্ত পথটি এত সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম যে একেবারে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছিয়ে ভিডিও শুরু করব, কিন্তু পথটি দেখে আমি লোভ সামলাতে পারলাম না। পথটি আপনাদের দেখাই, দেখুন, দেখলেই মনে হবে যে এখানে চলে আসতে। ক্ষণিকো আলোকে আঁকির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিকো আলোকে আঁকির পলকে। এই চিলাপাতা ফরেস্ট জলদাপাড়া এবং বক্সা ডুয়ার্সের মাঝামাঝি জায়গায়। চিলাপাতাতে আসার জন্য সবথেকে সুবিধাজনক হচ্ছে হাসিমারা স্টেশনে নামা, নয়তো আলিপুরদুয়ার স্টেশনে নামা। চারিদিকে শুধু সবুজ, আর মাঝখান দিয়ে পুরো সাপের মতো একদম রাস্তা গেছে, অনবদ্য। মানে ক্যানোপিটা দেখলে মন ছুঁয়ে যাবে আর কি, মনের আরাম, চোখের আরাম। আসে না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জোড়াতে হারাইয়া। হাসিমারা থেকে চিলাপাতার দূরত্ব মোটামুটি এই 25 কিলোমিটার মতন, সময় লাগে আধ ঘন্টা। আমাদের সাথে তাপস রয়েছে, তাপস আমাদের নিয়ে যাচ্ছে চিলাপাতাতে আমরা যেখানে যাব সেখানে। যদি আপনারা রিসর্টকে না বলেন, নিজের থেকে গাড়ির ব্যবস্থা করেন, হাসিমারা স্টেশনে নামার সাথে সাথেই আপনারা প্রচুর গাড়ি পাবেন। আচ্ছা তাপস, হাসিমারার থেকে মোটামুটি পৌঁছতে কত নেয়? এখান থেকে 1500 টাকা 1200 টাকা এইভাবে করে নেয়, যখন মানে ওরা একটু বার্গেনিং। হ্যাঁ, মানে 1200 থেকে 1500-র মধ্যে আর কি এরকম গাড়ির রেট ওঠানামা করে। থ্যাংক ইউ। এই যে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, এটা হচ্ছে খুব জরুরি এখন। আমরা আজকে এসেছি চিলাপাতায়, চিলাপাতা ডেনে আমরা রয়েছি। এই চিলাপাতা ডেনে পৌঁছিয়েই এখানে আমাদের বাবলুদার সাথে আলাপ হলো। এই যে বাবলুদাকে মোটামুটি অনেকেই চেনেন, বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাবলুদাকে দেখেছেন। এবং আমরা চিলাপাতায় এই যে এসে পৌঁছানোর পরে যে সাদর আপ্যায়ন পেলাম সেটা সত্যিই আমাদের অভিভূত করে। আর এইখানে এই চিলাপাতা জঙ্গলের পাশে একদিকে ধানক্ষেত আর একদিকে জঙ্গল, মাঝখানে এই চিলাপাতা ডেন। অপূর্ব সুন্দর পরিবেশ। এইরকম একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে ডুয়ার্সের যে সৌন্দর্য, ডুয়ার্সের যে প্রাকৃতিক যে অনুভূতি, সেটিকে কাজে লাগিয়েছেন বাবলুদা। এখানে অসম্ভব সুন্দর কতগুলি টেন্ট তৈরি করেছেন, যেগুলি গ্ল্যাম্পিং টেন্ট। এবং এই টেন্ট বলতেই লোকের একটা ধারণা চলে আসে যে খুব কৃচ্ছ সাধন করে রাত্রিবাস করতে হবে, একটা ছোট্ট জিনিস নতমস্তকে ঢুকতে হবে। কিন্তু গ্ল্যাম্পিং টেন্টটা এটা হলো ব্রিটিশার্সরা করেছিলেন, এটা সাউথ আফ্রিকার প্রথম। হ্যাঁ, তা সেখানে তারা এমিনিটিস অ্যাড অন করেছিলেন, যে তার সাইজটাও যথেষ্ট বড় এবং মিনিমাম কনভিনিয়েন্স যেগুলো সেগুলো থাকবে সেখানে। যারা নেচারটাকে রিলেট করতে পারেন তাদের জন্য জায়গাটাকে খুব ভালো, সবার জন্য না। কেউ যদি মনে করেন এখানে মদ্যপান করে মহোৎসব করবেন, তার এই অঞ্চলটা আসলে ডিজার্টেন হবে, আর সেগুলো আমরা করতে দিই না।
জায়গাটি অপূর্ব সুন্দর, মানে এসে এখানকার প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে এই যে জঙ্গলের একদম গা ঘেঁষে এই যে সামনে রাস্তাটির ওপারেই চিলাপাতা এই যে জঙ্গল। ধান ক্ষেতটার কথা আপনি উল্লেখ করলেন না, হ্যাঁ, প্রতিবার এখানে ধান ক্ষেত লাগানো হয়, কিন্তু আমার এই 7-8 বছর অবজারভেশন কোনো বছরই এই ধানটা যিনি লাগিয়েছেন বাড়িতে নিয়ে যেতে পারেন না। হাতি আমি চলে আজকে এসে বললাম আবার হাতির জন্য ধান লাগিয়েছে। এইটাই রিয়েলিটি এখানে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কিন্তু জানুয়ারিটা রিস্কি হয়, কারণ তখন ধানটা তো মাঠ থেকে তুলে বাড়িতে নিয়ে চলে যায়, তখন গ্রামগুলোর ওপর অ্যাটাক করে। এরা এই ধানের মরাই বলে অথবা ধানের গোলা যেটা বলে, তা সেইটাতে তখন অ্যাটাক চলে। তা এইরকমই কিছু গল্প, এইরকমই কিছু ঘটনা আপনারা কিন্তু শুনবেন এবং দেখবেন এইখানে আসলে। আমরা এখানে এসেছি, আসার পরে এখনও প্রায় আধ ঘন্টা, তাই তো আমরা এখানে বসেই রয়েছি, বাবলুদার কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শুনছি, এই ডুয়ার্সের গল্প, এখানকার জঙ্গলের গল্প। তবে এখানে এই 6টা টেন্ট ছাড়াও 4টে কংক্রিটের রুমও রয়েছে। আমাদের অপশান দিয়েছিলেন বাবলুদা যে আপনারা কোথায় থাকতে ইচ্ছুক। আমরা তো একদম বললাম সঙ্গে সঙ্গে এখানেই থাকবো, কারণ এই জঙ্গলের মধ্যে এই যে প্রকৃতির কাছে থাকার জন্য এই টেন্টে থাকা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, এমনিতেই তো আমার ডুয়ার্স মানে তথা নর্থ বেঙ্গল আর কি ভীষণ পছন্দ। একাধারে সবুজ, মানে সব কিছু এক জায়গায় পাওয়া যায়, পাহাড়, নদী, জঙ্গল, আর তার মধ্যে এত সুন্দর একটা থাকবার জায়গা। আপনাদের চারপাশটা দেখুন, এখানে সুন্দর বিছানা রয়েছে, এবার 3 বেডেড, এবং প্রত্যেকটা টেন্টই একই রকম। এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়াল দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা সুন্দর ছোট্ট চেয়ার যেটা আমার খুব পছন্দ হয়েছে, একটু বসে নি পুচকি। আর দেখুন এখানে কি সুন্দর চায়েরও সমস্ত সরঞ্জাম রয়েছে, মানে বেসিক যে অ্যামিনিটিস সবটা রয়েছে। এখানে 2টো জলের বোতল দেওয়া হয়েছে, সাবান দেওয়া হয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, ওয়ার্কিং কন্ডিশন, এসি রয়েছে, আর সর্বোপরি এখানে একটা সুন্দর বসার জায়গা, এবং সবটাই বেতের, 2টো চেয়ার এবং একটা সেন্টার টেবিল। আর ওই দিকে একটা ছোট্ট ডেস্ক দেওয়া আছে। আমার মনে হয় অনেক সময় হয় না, সাথে বাচ্চা আছে, তারা কিছু আঁকাআঁকি করলো, ওই ছোট্ট চেয়ারটার সামনে ওই টেবিলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর, বসে বসে আঁকাঝোঁকা করবে, খুব পছন্দ হলো। এবার চলুন আপনাদের দেখাই আমাদের ওয়াশরুমটা, সেটা কিন্তু খুব সুন্দর, আমি আগেই দেখেছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এখানে একটা সুন্দর সুবিধা দেখছি, এটা আমি সব জায়গায় পাইনি, এত সুন্দর নেট। এই যে এখানে আমি এই চেনটা যদি দিয়ে দিই তাহলে এইটা এতটাই ভালো কাজ করবে। এই যে যদি আমি শুধু এইটা দিয়ে রাখতে চাই, এই চেনটা দিয়ে রাখতে চাই, এটার কিন্তু একটা সুবিধা আছে। ধরুন যারা শীতকালে আসবেন মনে করেছেন, এখানে তো বেশ ঠান্ডা পড়ে জঙ্গলের মধ্যে, এসি চালালেন না, তখন কিন্তু এই বাইরের যে কাভারটা ওটা সরিয়ে দিতে পারেন, সরিয়ে শুধু এই নেটটা দিয়ে রাখতে পারেন, তাহলে কোনো মশা মাছি পোকামাকড়ও ঢুকবে না, আবার বাইরে থেকে আলোও ঢুকবে। আর বাইরের যদি কাভারটা পুরো টেনে দেন তাহলে পুরো একদম আপনাদের নিজেদের প্রাইভেসি এর মধ্যে রক্ষা পাবে আর কি। খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। আরেকটা জিনিস, আমি বিভিন্ন জায়গাতে তো টেন্টে থেকেছি, টেন্টের একটা সমস্যা হচ্ছে যে টেন্টের যে হাইট মাথায় লেগে যায় অনেক জায়গায়, কিন্তু এখানে আমি দেখলাম যে বিভিন্ন জায়গাতে, আমি সাইডে বলুন মাঝখানে বলুন সব জায়গাতে ঘোরাফেরা করলাম, টেন্টের হাইটের দিক থেকে কোনো সমস্যা হয়নি, তাই না? সেটাই বলছিলাম যে লাগে না, কিন্তু অনিন্দর সব জায়গায় গিয়ে এটাই আগে মনে হচ্ছে বকখালির টেন্টে গিয়ে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারিনি। পারছে না, ওর থেকে এটা অনেক বেশি, অনেক অনেক ভালো এবং আধুনিক, অনেক আধুনিক। এইরকম ভালো ছিলাম হচ্ছে আমরা নৈনিতালে, মনে আছে? ভীষণ ভালো একটা টেন্টে ছিলাম, সেটা হচ্ছে নৈনিতাল। তবে ডুয়ার্সে এটা একটা দারুণ কনসেপ্ট। একদম, যারা ডুয়ার্সে আসেন, এসে বেশ 2-3 দিনের জন্য এখানকার প্রকৃতিকে অনুভব করেন, তারা এখানে সত্যিই ভালো লাগবে। এই হলো চিলাপাতা ডেনের ডাইনিং, কি দারুণ সুন্দর একটা
কাঁচ দিয়ে সম্পূর্ণ ঘেরা ডাইনিং স্পেস। এইরকমভাবে চারপাশের দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। খুব সুন্দর, একেবারে চারিদিকে সবুজ, এবং সেই সবুজ যাতে কোনোভাবে আপনার নজরের বাইরে না যায় তার জন্য এরকম পুরো কাঁচ দিয়ে ঘেরা, এই কনসেপ্টটা দুর্দান্ত লাগলো। মানে এখানে বসেই আপনি বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন, তার সঙ্গে এত ভালো ভালো রান্না। এখানে কলমি শাক রয়েছে, যেটা এখন প্রায় খাওয়াই হয় না, আমাদের আর কি খাওয়া হয় না। এখানে ডাল রয়েছে, বাঁধাকপি রয়েছে, মাছ রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, মিষ্টি, চাটনি, রায়তা, কি আছে কি নেই। এবং বাবলুদা, আপনি যে কলমি শাক অ্যারেঞ্জ করেছেন, দুর্দান্ত। কমিশনার ক্রেডিট গোস টু দিলীপ করেছে, কারণ চেষ্টা করা হয় লোকাল কোনো ডেলিকেসি যদি দেয়া হয়। আর এই ডালটাও কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর খেতে ডাল। এখানে যেমন ঢেঁকি শাক পাওয়া যায়, খুব ভালো। এবং বাহ। পিওর অর্গানিক। এখানে তো কেউ চাষাবাদ করছেন না, এটা কোনো কেমিক্যাল, পেস্টিসাইড, ফার্টিলাইজার কোনো ব্যবহার। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে খেতে খেতেই বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে থাকা খাওয়ার রেট সেটি হচ্ছে 3800 টাকা দুজনের জন্য, এবং এমএপি হিসাবে, অর্থাৎ ব্রেকফাস্ট এবং ইদার লাঞ্চ আর ডিনার। আমরা আজকে লাঞ্চ করছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই এখানে লাঞ্চটাকে স্কিপ করেন, ডিনারটা নেন, কেননা সবাই ঘুরতে চলে যান বিভিন্ন জায়গায়, সেই কারণে লাঞ্চ বাইরেই করেন। আর যদি আপনারা লাঞ্চটাও নিতে চান, তার জন্য এক্সট্রা কস্ট প্রোভাইড করতে হবে। বাঁধাকপির মধ্যে একটা ছোটো ছোটো করে গাজরের টুকরো, কিন্তু খেতে দারুণ লাগলো সত্যি। আমি এটা কোনো দিন খাইনি, আলাদা আলাদা করে ডুবো ডুবো করে গাজর কেটে দেওয়া, খুব সুন্দর। আর ঝুরি আলু ভাজা তো সবারই ফেভারিট, আমার আর আলাদা করে কিছু বলার নেই। দুর্দান্ত কম্বিনেশন, ডাল আর ঝুরি আলু ভাজা। আমরা এইখানে বসে খাওয়া দাওয়া করছি আর বাবলুদার সাথে গল্প করছি। এইটা বাবলুদার একটি স্বভাব, যে উনি যে কোনো গেস্ট আসলেই খাওয়ার সময় তার সাথে বসে এরকম গল্পগুজব করবেন, বিভিন্ন ব্যাপারে কথা বলবেন, ডুয়ার্স সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেবেন, এবং সেই করতে করতে খাওয়ার পূর্ণাঙ্গ রিভিউ দেওয়া হচ্ছে না, একসাথেই বলি যে প্রত্যেকটি খাবার ভালো, তাই না? দারুণ সুন্দর। এই টি এস্টেটের নাম হলো ভাটপাড়া টি এস্টেট। আমাদের ওখানে একটা ভাটপাড়া আছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি রায়মাটাং। এই চিলাপাতা ডেন থেকে আপনারা রায়মাটাং, তারপরে এখানে ভুটান ঘাট, কুচবিহার, মানে কুচবিহার রাজবাড়ি ইত্যাদি বিভিন্ন জায়গাগুলি কিন্তু ঘুরে আসতে পারেন। মানে চিলাপাতা ডেন হচ্ছে একটা সেন্টার পয়েন্টে বলা যেতে পারে, খুব সুন্দর পজিশনে। আর এই রায়মাটাং যাওয়ার পথের যে রাস্তা, সে যে কি অপূর্ব বলে বোঝাতে পারবো না। দিলীপ রয়েছে আমাদের সাথে, তাপস তো গাড়ি চালাচ্ছেই, সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। এবং আপনারাও যখন আসবেন তখনও কিন্তু এই দিলীপ গাইড করবার জন্য সদা প্রস্তুত। আর আরও একটা ব্যাপার, এইবারে অন্তত এই সিট বেল্টটা এটা ঠিক হয়েছে। এই সিট বেল্টের লকটা আমি যখন আসলাম তখন কাজ করছিল না, তারপরে আবার সেটা মেরামত করা হলো, সিট বেল্টের লকটা, সিট বেল্টটা লাগানো যাচ্ছে। আমরা তো অনেক জায়গা দেখালাম ডুয়ার্সের, আপনারা এবার প্ল্যান করে শীতকালে ডুয়ার্স ঘুরে যান, সত্যি ভালো লাগবে। এই সমস্ত জায়গাগুলো যেগুলো এখনও লোকচক্ষুর অন্তরালে আছে, মানে এই জায়গাগুলো আসলে মন ভালো হয়ে যাবে, ভিড়ভাট্টা নেই, পুরো প্রকৃতিকে নিবিড়ভাবে পাওয়া যায় এই জায়গাগুলোতে আসলে। অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। ডুয়ার্সকে অন্যভাবে এক্সপ্লোর করুন, শুধুমাত্র জঙ্গলে যাব, পশু পাখি দেখব তা নয়, এই প্রকৃতিকে উপলব্ধি করতে হলে ডুয়ার্সে আসতে হবে আপনাদের।
এই সামনে একটা বিস্তৃত পাহাড় রয়েছে, পুরো ব্যাকড্রপ জুড়ে পাহাড়টি রয়েছে, কিন্তু সেখানে এখন মেঘ করে রয়েছে, পাহাড়টি ভালো বোঝা যাচ্ছে না। আর দেখুন কত সুন্দর চায়ের বাগান, আর এইদিকে সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে। এরা ছোটে নিজেদের প্র্যাকটিস করে ওই এয়ারফোর্স আর্মিতে। নদীর জল বেড়ে গেছে ও মা, একটু আগে এই আমরা এখন এসে পৌঁছালাম রায়মাটাং নদীর সামনে। ছিল না, এখনই পড়লো এই নদী। যখন তখন ভরে যায়। হ্যাঁ, এটা যখন তখন। ও, মানে আপনারা কি এটা পারাপার হন? আচ্ছা, ওই যে মানুষজন জলের মধ্যে থেকে আসছে। এই আমরা এসে পৌঁছেছি রায়মাটাং নদীর সামনে। কি অপূর্ব লাগছে নদী, অসাধারণ। এইরকম পাহাড় জঙ্গল আর মাঝখান দিয়ে এইরকম নদী বয়ে যাচ্ছে, অপূর্ব অপূর্ব। দেখুন ভালো করে। ডুয়ার্সের এই নদীগুলোতে তো সবসময় জল থাকে না, বর্ষার সময়তেই জলের পরিমাণ বেশি। শুধু তাই নয়, যখন বৃষ্টি হয় তখন এই পাহাড় থেকে জলধারা নেমে এসে হঠাৎ করে জলের পরিমাণ বাড়িয়ে দেয়। এই এখানে যারা পাথর টাথর কুড়াতে আসেন তারা বলছিলেন বেশি জলের কাছে যাবেন না, হট করে জল চলে আসবে। আর আকাশের মেঘটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন ছাতার মতন নদীর উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিলীপদার কাছে শুনছিলাম, ওনা দেখছিলাম বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকমের ভাষা বলছে। তা আমি একটু কৌতূহলী হয়ে পড়লাম, বললাম যে এই যে আপনি এদের সঙ্গে কথা বলছেন কি ভাষায়? তা বলছে আমি প্রায় 6-7 রকমের ভাষা বলি। আমি তো মাথায় হাত, মানে ওনারা কি কি ভাষা বলতে পারেন আপনি একটু বলুন। আমরা দেখুন, আমাদের নিজের ভাষা যেটা দুটো আছে, সাদ্রি এবং কুড়ুক। তার সঙ্গে আমাদের এই সমাজে বাঁচতে গেলে আমরা বোডো পারি, তারপরে এদেশীয় পারি, অকমিয়া পারি, বাংলা তো আছে, হিন্দি আছে, এইগুলো ভাষা। মানে নেপালি আছে, এইগুলো সব 6-7টা ভাষা বলতে পারে। এটা আমাদের কম্পালসারি। এখানেও যদি এখানে নেপালি একটা পাইলে আমার নেপালির সঙ্গে নেপালি ভাষা বলতে হবে। আচ্ছা, ওকে যদি আমি সাদরি দিয়ে বলি, সেও কিন্তু সাদরি বলবে, ও জানে কিন্তু আমাদের ভাষাটা। মানে আপনাদের এই যারা এখানে থাকে মোটামুটি সবাই যারা বাঙালিরা যারা থাকে তারা বাংলা, ওরাও আমাদের ভাষা জানে। ও আচ্ছা, ওরাও 6-7টা ভাষা কথা জানে। মানে তা ভাবুন দেখো, যে আজকে তাপস আছে, তাপসও কিন্তু আমাদের ভাষা জানে, ওদের ভাষা আমিও জানি। মানে তাপসের কি ভাষা? এদেশীয়। ও, মানে এই রাজবংশী যে ভাষায় কথা বলে। আচ্ছা, তো চিন্তা করুন, এটা কিন্তু সত্যি কঠিন একটা কাজ। মানে আমাদের শুনে ওনারা এত ছোটবেলা থেকে বলেন বলে ওরা খুব সহজে বলে ফেলছে, কিন্তু এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু অত সোজা একটা ব্যাপার না। মানে আমরা মাত্র 2-3টে ভাষা বলেই পাগল হয়ে যায়, ওনারা চিন্তা করুন 6-7টা মনে রাখা, এটা কিন্তু বিশাল বিশাল কঠিন। দেহের ভিতর নদী আছে, সেই নদীতে বন্ডে গেছে, 6 জন তার গুনতে এনেছে, হাল ধরেছে একজনা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। আমরা এত সুন্দর ঘুরে আসলাম, ডুয়ার্সের নদীগুলো দেখলাম, সব থেকে ভালো লাগলো সানসেট। এই দেখে এখন ফিরে এসে এখনও কিন্তু আমরা আমাদের আস্তানাতে ঢুকিনি, এইখানেই বসে গল্প করছি। এই সবাই রয়েছেন এখানে, দিলীপদা, বাবলুদা সবাই রয়েছেন, সবার সাথে গল্প করছি আর গরম গরম পেঁয়াজি খাচ্ছি, আর তার সাথে চা। ও বাবা, এর সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাইজও আছে, এই যে। এখন বাজে 9:30,
আমরা ডিনার করতে এসেছি। এতক্ষণ ধরে এই জায়গাটায় বসে আমরা গল্প করছিলাম, চারিদিকে ঝিঝির ডাক এবং এত সুন্দর একটা পরিবেশে কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতে পারছিলাম না। এবং ডিনারে অনেক কিছু দিয়েছে, যদিও আমি এত কিছু খাবো না, কিন্তু যতটুকু নেওয়ার নেব। আপনাদের পুরোটা দেখিয়ে রাখছি যে কি কি ডিনারে দেওয়া হয়েছে। দেখুন, এখানে ডাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, এই দিকে একটা আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে দেশি চিকেন, আর এই দিকে স্যালাড, আর তার সাথে এইখানে রয়েছে মিষ্টি। মানে আয়োজন একেবারে সম্পূর্ণ। আমরা তো রাত্রে রুটি খাই, সেই জন্য রুটি নিয়েছি, ভাত চাইলে ভাতও পাবেন। আর দুপুরবেলা থেকে আমি বোধহয় বার 50 বলেছি বাবলুদার কাছে যে আপনাদের রিসোর্টের রান্নাটা অসাধারণ, মানে এত সুন্দর রান্না, ছিমছাম, অথচ অদ্ভুত সুন্দর একটা স্বাদ। তো আমি বারবারই জিজ্ঞেস করছিলাম যে কে রান্না করেছে আপনাদের, তো বাবলুদা বলছিল ওই তো শিলা রান্না করেছে। তা আমি কিন্তু ভাবছিলাম এটাই যে শিলা মানে মহিলার হাতের রান্না। তারপরে এখন যখন এই আয়োজন দেখেছি এবং খাচ্ছিও, তখন আমি বললাম যে ওনারা কি আছেন, ওই মানে বোধহয় ভদ্রমহিলা চলেই গেছেন, রাত হয়ে গেছে। বলে না না, আমি ডাকছি। তো ডেকে যাকে দেখালেন, আপনারাও দেখুন, এই হচ্ছে সেই শিলাদা। মানে ওটা দিন নয়, কিন্তু উনি রান্না করেছেন এবং অসাধারণ রান্না। আর তার সঙ্গে এই আকাশ, এই দুজনে মিলেই পুরো রান্নাঘরটা সামলায়। এবং এটা হচ্ছে শিলাস কিচেন আর কি। মানে শিলাদা এই রান্নাঘরের দায়িত্বে আছেন। অসাধারণ রান্না, এবং তাই জন্য আপনাদের দেখালাম যে যে মানুষ দুটোর রান্নাকে আমি এত পরম তৃপ্তি লাভ করছি, তাদের সঙ্গে পরিচয় ঘটানোর দায়িত্ব কিন্তু আমাদের পরে কিছুটা। ডুয়ার্সের যে ট্যুরিজমের যে এলিমেন্টগুলো না, সেটা একমুখী নয়, এটা খুব ভার্সটাইল একটা জায়গা। তো এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে এতগুলো জনজাতির বসবাস, তারা কে কোথার থেকে কোন সময়কালে মাইগ্রেট করেছেন, তাদের যে হিস্ট্রি, তাদের যে কালচারের জায়গা, তাদের যে রিচুয়ালের জায়গা, এটা একদম পরম প্রাপ্তির জায়গা একটা। এই স্টাডি করা যায়, এটা নিয়ে বছরের পর বছর কাটানো যায়। তারপরে আমাদের এই সন্ধ্যের আলোচনায় আরেকটা জিনিস আসলে থাকে পাখি। যারা অ্যাভিফোনা এনথুজিয়াস্ট, যারা কেউ বার্ড ফটোগ্রাফি করেন, তাদের অবজার্ভ করেন, স্টাডি করেন, তাদের জন্য স্বর্গরাজ্য উত্তরবঙ্গ। এবং বাঙালি হিসাবে যারাই এই ব্লগের মাধ্যমে শুনবেন, তাদের হয়তো ভালো লাগবে, বা অনেকে জানেন হয়তো যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ভ্যারিয়েন্টের পাখি কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের এই কয়েকটা রাজ্যের মধ্যে পাওয়া যায়। এখানে কিন্তু আপনারা ঘুরতে আসবেন না, এই যে জায়গাটা, এখানে আপনারা আসুন প্রকৃতি পর্যবেক্ষণ করতে। অদ্ভুত সুন্দরভাবে আপনি ডুয়ার্সের একটা নতুন রূপ খুঁজে পাবেন। এখানে প্রচুর আঙ্গিক রয়েছে। যারা আসবেন ইন সার্চ অফ পিস, এ ট্র্যাঙ্কুইলিটি, এ ওয়াইল্ডারনেস, যাদের ভালো লাগে তাদের জন্য আইডিয়াল জায়গা। তাহলে দেখলেন তো যে কেন আমি বারবার বলছি ডুয়ার্সে আসুন, এসে একবার এখানকার পরিবেশে ঘুরে যান। আমি সব ক্ষেত্রে যেটা বলি যে আমার কথায় আসবেন না, আমি আপনাদের এই জায়গাটির সাথে পরিচিতি ঘটাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করব, সত্যিই যদি ডুয়ার্সকে ভালোবেসে থাকেন বা এখানকার প্রকৃতি যদি সত্যিই আপনাদের টানে, তাহলে এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखी फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखी फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना। जो तो बोली নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না। দারুণ সুন্দর রোদ ঝলমলে একটা সকাল, চারিদিকে পাখির ডাক, অপূর্ব সুন্দর পরিবেশ। আর আজকে আমরা এই ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় যাব এবং চিলাপাতার জঙ্গলে আমরা বিকেলবেলায় সাফারি করব। এখন ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছি সিকিয়াঝোড়ার দিকে।
এই সিকিয়াঝোড়া জায়গাটি শুনেছি যে খুব সুন্দর। আপনারা যখন এখানে আসবেন তখন এক এক দিন এক একটা দিক আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই যেমন আজকে আমরা এই দিকটিতে যাচ্ছি, আপনারা আরেক দিন গেলেন ভুটান ঘাট, তারপরে ফুনসিলিং ইত্যাদি জায়গা। কিন্তু ওই জায়গাগুলিতে যেতে গেলে আপনাদের কিন্তু ভোটার কার্ড বা পাসপোর্ট নিয়ে আসতে হবে, অরিজিনাল। কোনো প্রিন্ট আউট বা মোবাইলে দেখালে চলবে না। কিন্তু আমি সেটি আনিনি, যার জন্য আমি ফুনসিলিং যেতে পারছি না। আপনারা যখন আসবেন অবশ্যই যাবেন। আর এই যে ট্রিপগুলি, এই ট্রিপগুলির জন্য লাগে ওই 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। দারুণ সুন্দর রাস্তা, সে তো বারবার বলছি একই কথা। ডুয়ার্সের পথ ঘাট, জঙ্গল, নদী সব কিছুর মধ্যে দিয়ে, আর এইদিকে পাহাড়, অপূর্ব সুন্দর। এই টি এস্টেটটির নাম জয়ন্তী টি এস্টেট। আমরা এসে পৌঁছালাম সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্কে। এই হলো পার্কে প্রবেশের পথ। এইখানে টিকিটের কাউন্টার। আর এই পার্কে এন্ট্রি ফি এখানে লেখা রয়েছে 20 টাকা করে। আর বিগ বোট রাইড এটি পার পার্সন 60 টাকা, আর 5 বছর পর্যন্ত 30 টাকা। আর এই যে এখানে আমাদের গাড়িটি পার্কিং করছে, এর জন্য লাগবে 50 টাকা। মাঠের মধ্যে পার্কিং, তার জন্য 50 টাকা লাগবে। এইখানে আগে আমরা একটু চা খেয়ে নেব। ভেতরে চায়ের দোকান রয়েছে, টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। ও টুকটাক না, এখানে নিরামিষ ভাত পাওয়া যায়, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত, ম্যাগি, এই দেখুন সব কিছু পাওয়া যায় এখানে। তো আমরা শুধু চাই খাবো। ওরে বাবা রে, এখানে একটা বেশ শক্তপোক্ত ব্রিজ, আর ওখানে একটা জঙ্গল, গভীর জঙ্গল। যদি হাতি বেরোয়, এখানে দেখুন পুরো ব্যাটারি চালিত ফেন্সিং দেওয়া আছে যাতে হাতি এদিকে অ্যাটাক না করে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, যে যেখানে আই লাভ সিকিয়াঝোড়া লেখা আছে, এই জায়গাটা আর্টিফিশিয়ালি করা, সুন্দর দেখতে। আর ওই জায়গাটায় বোটিং হয়। এই দিকে দেখুন এত সুন্দর ঝোড়া, আর এই দিকটাতে জঙ্গল। আর এই যে ওইখানে বোটিং হচ্ছে, এর মধ্যে লোকজন বোটিংও করছে ছাতা তুমি মাথায় চলো দিয়ে। বোটিং করবে? আমার এরকম শখ নেই। জীবনে অনেক ভালো ভালো জায়গায় বোটিং করেছি, পানা পুকুরে আমি আর বোটিং করছি না। বিকেলের দিকে আসলে বেশ ভালো লাগে। জায়গাটা একটু সংস্কার করতে পারে, কি সুন্দর জায়গাটা। এই পানা টানাগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে। এই দিকটাতে খুব সুন্দর বাগান, প্রচুর ফুলের গাছ এবং বেশ পরিপাটি করে সাজানো। তবে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এইখানে বোটিংয়ের জন্য সব নৌকাগুলি রাখা রয়েছে। কিছুক্ষণের জন্য জায়গাটি কিন্তু বেশ ভালোই লাগবে, বিশেষ করে সাথে বাচ্চারা থাকলে তারা এই পার্কে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, আপনারাও এখানে বোটিং করতে পারেন, বেশ ভালো লাগবে। এখন আমরা আবার রিসোর্টে ফিরে আসলাম। এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা সাফারিতে যাব। এই যে সাফারির গাড়ি একেবারে এই রিসোর্ট থেকেই আপনাকে পিক আপ করবে। 1500 টাকা লাগে এই সাফারির জন্য, আর গাইডের জন্য 350 টাকা। বুকিং কিন্তু এইখানে এসে করতে হয়। আপনারা বাবলুদাকে বলে দেবেন, বাবলুদাই হোক বা দিলীপ দাই হোক বুকিংয়ের ব্যবস্থা করে রাখবে। আমরা এখন সাফারির জন্য রওনা দিচ্ছি। আমাদের সাফারি শুরু হলো, আর তার সাথে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। মানে জঙ্গলে ঢুকতে ঢুকতেই এমন বৃষ্টি শুরু হলো, এইখানে হুড টাঙিয়ে দিতে হলো, কিছু করার নেই, নাহলে পুরো ভিজে যাচ্ছে। চিলাপাতার জঙ্গল হলো ডুয়ার্সের সব থেকে গভীর জঙ্গল।
এই জঙ্গলে ডেনসিটি সব থেকে বেশি, জন্তু জানোয়ারও বেশ ভালোই দেখা যায়, কিন্তু আমাদের কপালে কি আছে আমরা জানি না। বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, তাছাড়া হাতি ইত্যাদি বিভিন্ন প্রাণী এই চিলাপাতায় দেখা যায়। আর 16ই সেপ্টেম্বর থেকে এই জঙ্গলে আবার প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, কারণ 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে। বুবুও তো এদিকে মন খারাপ করে বসে আছে, কোনোবার হাতিও দেখতে পায় না। না, ডুয়ার্সে আসতে ভালো লাগে তো বটেই, কিন্তু ঠিক আছে, আমাদের এই কপালটা খুব একটা ভালো নয়, সেটার জন্য একটু দুঃখ আছে, কিন্তু পরিমাণটা কম। আমার নাম সুভাষ রাভা। আমি বলছি যে নললাজরগড়ের কিছু বিষয়ে বলছি হিস্টোরিটা। মানে এটা হলো অ্যাকচুয়ালি কুচবিহারের রাজা যে নৃপেন্দ্র নারায়ণ রায়, তার সেনাপতি এখানে মানে গুপ্ত ঘাঁটি বানাইছে আর কি। মানে সৈনিক আর গোলাবারুদ রাখা হইতো এই জায়গায়। এক সময় ভুটানদের সাথে যুদ্ধ হয়েছিল, ওই সেনাপতির নামে ওই চিলা রায় নামে চিলাপাতা এখানকার স্টোরি। এই যে চলুন আরেকটু আগে। 1.5 কিলোমিটার এইরকম প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এই যে প্রাচীরের সব ভাঙা অংশগুলো রয়েছে এখানে। আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাবো রাসব্যান্ডে। আচ্ছা, এখানে রাইনোর মানে চান্স থাকে হ্যাঁ। সিসি লাইন, সেন্ট্রাল কোর লাইন। এই চিলাপাতা ফরেস্টের মোট আয়তন 4448 হেক্টর এবং এটি পুরোপুরি ন্যাচারাল ফরেস্ট। এখানে কিন্তু কোথাও কোনো সল্ট পিট করা নেই বা ওই প্রাণীদের আকৃষ্ট করবার জন্য যে সকল ব্যবস্থা থাকে সেই সব কিচ্ছু নেই। কি অপূর্ব জঙ্গল, কিন্তু বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জানলার কাঁচই নামাতে পারছি না, এমন জোরে বৃষ্টি পড়ছে। জন্তু জানোয়ার দেখাটা তো সত্যি কপালের ব্যাপার, ওটা নিয়ে আমি অতটা দুঃখ প্রকাশ করছি না, কিন্তু এটা খারাপ লাগলো যে জঙ্গলটাকে একদমই দেখতে পারলাম না। এক টানা বৃষ্টি হয়ে চলেছে। কেমন লাগছে বৃষ্টির সাফারি? খুব ভালো লাগতেছে বৃষ্টির সাফারি। আমরা খুব করতে এসেছি জঙ্গল সাফারি, কিন্তু এমন আমাদের কপাল ভালো যে সে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নিয়ে হাতির পটি দেখতে পেলাম। এই যে নরম রোদ ছিল, কে বলবে যে এত বৃষ্টি হবে। সময় হয়ে গেছে। অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে দুটো হরিণ দেখা গেছে, অনেক দূরে। এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু সেখানেও এত বৃষ্টিতে কিচ্ছু দেখা যাবে না। কি কিছু দেখলেন দিলীপ দা? হ্যাঁ, ওপর থেকে কিরকম দেখায় একটু দেখে নি। এই যে এইখান থেকে খুব সুন্দর সাইটিং হয়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টির জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। মর্নিংয়ে হাতি থাকেই, হাতি, গন্ডার, বাইসন সকালের দিকে থাকেই। থাকেই। ওইটা তোরসা নদী দূরে। ওটাই জলদাপাড়া, হ্যাঁ, এটাই পার্টিশন আমাদের। এই যে ওই দূরে তোরসা নদী, আর তোরসা নদীর ওপারে হচ্ছে জলদাপাড়া, আর এই দিকটা চিলাপাতা। যাই হোক, চলুন আর কি, কিছু তো দেখা যাবে না এই পরিস্থিতিতে। ও আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। যাই আর একটা জায়গায় যাই। আমরা যখনই কোনো ফরেস্ট সাফারিতে যাই আমরা গল্প শুনি, এই এখানে গন্ডার আসে, এইখানটাতে হাতি জল খেতে আসে, এইসব গল্প আমরা প্রচুর শুনি, কিন্তু কিছু দেখতে পাই না। এই যে ইনি তো নামলেনই না, এইখানেই বসে আছেন। যেখানে খরা হয় সেখানে দিলীপদাকে ডেকে নিয়ে যাবে, দিলীপদা গিয়ে বলবে বৃষ্টি আসো, এসে যাবে। ওই দিকটাতে একেবারে ঘন কালো মেঘ। সাফারিতে আমাদের তো সাইটিং এর কপাল নেই, আমাদের হলো না, কিন্তু সাফারি সম্পর্কিত একটা কোথায় ময়ূর, ওই যে অনেকগুলো ময়ূর, এই যে এই যে এই যে এইখানটাতে ময়ূর, হ্যাঁ ময়ূরী।
আর সামনে একটা ময়ূর আছে, এই যে এইখানে একটি ময়ূর, পুরো বৃষ্টিতে ভেজা ময়ূর। আমরা কাক ভেজা বলি না, এই হচ্ছে ময়ূর ভেজা। দেখো, তবে আপনাদের সাফারি সম্পর্কিত দু একটি কথা সেটা বলে রাখি, সেটা হচ্ছে এই চিলাপাতা জঙ্গলে মাত্র 9টি জিপ রয়েছে, সাফারির জিপ, এবং এখন আর অনলাইন বুকিং হয় না, পুরোপুরি অফলাইনেই বুকিং হয়। সেই কারণে শুধু হাতি সাফারির বুকিংটা অনলাইনে হয়। আর এখানে এসে সেই কারণে এই জিপ সাফারি আপনারা বুকিং পেতেও পারেন, নাও পেতে পারেন। আগের থেকে বলে রাখবেন, যদি এনারা ব্যবস্থা করে দিতে পারেন দেবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে পাওয়ার চান্স খুব কম থাকে। হাতি সাফারিটা অনলাইনে হয়, সেইটা করে নিতে পারেন। ওটা কোদাল বস্তি থেকে হয় না? হ্যাঁ, দেখুন একবার জঙ্গলটা দেখুন, কি দারুণ জঙ্গল। এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু। এত সবুজ জঙ্গল সত্যিই দেখা যায় না, ঘন সবুজ। এটা বানিয়া নদী। দাঁড়াও। আর এই যে সিট বেল্ট ছাড়া সামনে বসে রয়েছি, জঙ্গল সাফারিতে কিন্তু সিট বেল্ট পরার প্রথা নেই, এই নিয়ে কমেন্ট করবেন না, তাই তো গাইড সাহেব? হ্যাঁ। জন্তু জানোয়ারের পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। যেমন আমরা আগে প্রচুর দেখতে পেতাম, বাইসন, গন্ডার খুবই দেখেছি এক সময়, ময়ূর তো আছেই, হরিণও দেখেছি, হাতিটা আমি দেখিনি, কিন্তু এখন সেগুলোও দেখা যায় না। আমার কপাল খারাপ বলে নয়, ওনারা বলছেন দিনের পর দিন হয়ে যাচ্ছে এরকম, মানে কোনো প্রাণীর হদিশ পাওয়া যাচ্ছে না। জন্তু জানোয়াররা মনে হয় মুভ করছে, সে যে কোনো কারণেই হোক, প্রাকৃতিক কারণও হতে পারে, তাদের খাদ্যাভাবও হতে পারে, এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। জন্তু জানোয়ার দেখা যায় না তো ঠিক আছে, এর কয়েকদিন পরে জঙ্গল দেখা যাবে কিনা সন্দেহ। এখন যে এইরকম সুন্দর জঙ্গলটা অন্তত দেখা যাচ্ছে, হ্যাঁ, এরপরে হয়তো দেখা যাবে জঙ্গলই হাওয়া হয়ে গেল, তাই আর দেখা যাচ্ছে না। লেপার্ড লেপার্ড ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, লেপার্ড নাকি? না না, লেপার্ডের মতন দেখা যাচ্ছে। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে, লেপার্ড দূর থেকে দেখা যায় না ভালো করে। ওটা কিছু একটা যাচ্ছে রাস্তার উপর দিয়ে। হ্যাঁ, লেপার্ড 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 দেখি দেখি দেখি, হ্যাঁ, মাথা লেপার্ড। করাও তুমি, আস্তে 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 রাস্তার উপর দিয়ে যাচ্ছে লেপার্ড। আস্তে, আমি তো দেখতেই পাচ্ছি না ছাতা। ওই তো মেইন রাস্তার উপর দিয়ে, গাড়িটা সোজাসুজি দেখো না, গাড়িটা সোজাসুজি তাকাও, দেখতে পাবে। আস্তে আস্তে যাকে অবশেষে আমাদের একটা লেপার্ড দর্শন হলো। কিছুই দেখা যায় না, একেবারে খালি চোখে ফিরে যাব, এটা তো খালি হাতে না, তার থেকে একটা লেপার্ড অন্তত দেখতে পেলাম। আরে এবং সেটা দেখা যায় না, লেপার্ড তো আর এক জায়গায় স্থির থাকে না, কিন্তু কি জানি কেন কি সাংঘাতিকভাবে এই লেপার্ডটা প্রায় মিনিট দুয়েক একই জায়গায় আমাদের দিকে তাকিয়ে বসেছিল। খুব দুঃখ হয়েছে আমাকে দেখতে আর কি। ওর নামাইতে গেটটা। এত কিছু বললাম, ভালোই দেখলাম। সাফারি শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 5:20। 3:30 সময় সাফারি শুরু হয়েছিল, 1.5 ঘন্টা মতন সাফারি হয়, ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মতন। তা আমরা এখন ফিরে যাচ্ছি আবার রিসর্টে, আপনাদের গাড়ি রিসর্টেই ড্রপ করে দেবে। দেখুন
বানিয়া নদীতে কি সুন্দর সূর্যাস্ত। আর এখানেই মনের মানুষের শুটিং হয়েছিল। ও তাই? হুম, আচ্ছা, সুন্দর এই জায়গাটায়। এই আকাশ দেখে কে বলবে এতক্ষণ ধরে এইরকম বৃষ্টি হচ্ছিল। সুন্দর জায়গাটা সত্যি। এখন সকালবেলায় এই আমাদের রিসর্টের পাশেই তো চিলাপাতার জঙ্গল। এই চিলাপাতা জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্য দিয়ে হাঁটতে অপূর্ব সুন্দর লাগে। চারিদিকে পাখির ডাক, নিঝুম পরিবেশ, মানে এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। সত্যিই খুব ভালো লাগে এই পথ দিয়ে হেঁটে যেতে। কোনো কথা নয়, শুধু এই পথটিকে কিছুক্ষণ অনুভব করুন। গুহা থেকে বেরিয়ে এবার আমরা বাসায় যাচ্ছি, অর্থাৎ দুদিন আমরা চিলাপাতার ডেনে ছিলাম, এবার আমরা যাচ্ছি গরুমারা নেস্ট। বাবলুদার এই দুটো প্রপার্টি এত ভালো, সুন্দর, শুধু পরিবেশগত দিক থেকে না, নামেও এর বৈচিত্র্য আছে। খুব ভালো লেগেছে আমার এই চিলাপাতা ডেন। ব্রেকফাস্ট করব এবং দারুণ সুন্দর ব্রেকফাস্ট, লুচি এবং আলুর দম, বেশ গরম গরম ফুলকো লুচি, আর তার সাথে এই যে রসগোল্লা। তাহলে এখানেই শেষ করছি আমাদের এই চিলাপাতা ডেনের আজকের পর্ব। আর আমাদের এই আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।